নমস্কার দর্শক বন্ধুরা, সুপ্রভাত। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয়ে তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন আমাদের প্রত্যেকের হৃদয়ে, থাকবেন চিরকাল। এবং কথায় সুরে জমজমাট সকালের আসরগুলোতে একের পর এক আমরা কবি প্রণাম অনুষ্ঠান আয়োজন করছি, এবং আজকেও একই রকমের আরো একটি কবি প্রণাম অনুষ্ঠান, অবশ্যই নতুন শিল্পীদের নিয়ে আমরা চলে এসেছি। আমি অর্ণব রয়েছি আজ সকালে আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আজ যারা স্টুডিওতে রয়েছেন শিল্পীরা, তাদের সঙ্গে পরিচিত হব। প্রত্যেকদিন আমরা অনেক গুণী শিল্পীদের আপনাদের সামনে নিয়ে আসি, এবং তারা প্রত্যেক দিন আমাদের সকালটাকে খুব সুন্দর করে তোলে। আজ রয়েছেন স্টুডিওতে আমার সঙ্গে শিল্পী গোপা সেনগুপ্ত, এবং তার পাশাপাশি রয়েছেন শিল্পী সুব্রত দেবনাথ। নমস্কার, সুপ্রভাত দুজনকেই। আমার বা পাশে এদিকে তবলায় রয়েছেন আজ অমল দাস, এবং কিবোর্ডে প্রত্যেক দিনের মতোই অলোকেশ চক্রবর্তী। অসংখ্য ধন্যবাদ আসার জন্য, সুপ্রভাত দুজনকেই। তো আজকে এই অনুষ্ঠান, কবি প্রণাম অনুষ্ঠান আপনারা দেখছেন বেশ কিছুদিন ধরেই। আজ তাহলে সুব্রতদার কাছে যাই, এবং প্রথমে একটা গান দিয়ে শুরু করি। একদম পূজা পর্যায়ের গান। ধুনির আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধুনির রে ধুনির রে ধুনির আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধুনিল রে ধুনিল রে অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে। হেরব অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে। এসো আনন্দিত মিলন অঙ্গনে শোভন মঙ্গল সাজে। ধুনিল রে ধুনিল রে কলুষ কলমশ বিরোধ বিদ্বেষ হোক নির্মল হোক নিঃশেষ। চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণ কাজে। কলুষ কলমশ বিরোধ বিদ্বেষ হোক নির্মল হোক নিঃশেষ। চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণ কাজে। শরতরঙ্গিয়া গাও বিহঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম। শরতরঙ্গিয়া গাও বিহঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম। মৈত্রী বন্ধন পূর্ণ মন্ত্র পবিত্র বিশ্ব সমাজে। ধুনিল রে ধুনিল রে ধুনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে,
দিকে দিগন্তরে ভুবন মন্দির শান্তি সঙ্গীত বাজে ধনির রে ধনির রে। আহা, বাহ, অসাধারণ। খুব সুন্দর একটা গান দিয়ে শুরু হলো আজকের অনুষ্ঠান। তো দাদা, একটা জিনিস অবশ্যই জানতে চাইবো যে রবি ঠাকুরের প্রভাব বিভিন্নভাবে, কবিতার মাধ্যমে হোক, গানের মাধ্যমে হোক, আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু তো রয়েছে। তো আপনি একজন শিল্পী হিসাবে মানে জীবনে কি প্রভাব রয়েছে রবি ঠাকুরের? জীবন ও দেবতা বলতে যাকে বোঝায়, মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত, রাত পর্যন্ত যে প্রাত্যহিক কর্মগুলি আমাদের থাকে, ঠিক প্রতিটি ক্ষেত্রে যখন চলার পথে রবি ঠাকুরকে যে আঁকড়ে ধরে যে বাঁচা যায়, সেটা শিখেছি রবি ঠাকুরের গানে, কবিতায়। এর চাইতে আর বেশি কিছু বলার নেই। প্রতিটি সমস্যার সমাধান গীতবিতান। জীবনের যা কিছু মানে মনের মধ্যে যদি কোনো দ্বিধা, দ্বন্দ্ব, আনন্দ, বেদনা, মানে যতগুলো আবেগ আছে, সব আবেগ যদি তাড়িত হই, আবেগ দ্বারা তাড়িত হই, ঠিক। তার সমাধান হচ্ছে গীতবিতান, রবি ঠাকুরের কবিতা। বাহ, এর চাইতে আর বেশি কিছু বলার নেই। খুব সুন্দর বললে, খুব ভালো বললে। একেবারেই গোপাদির কাছে যাব যে দাদা যেরকম বললেন যে রবি ঠাকুরকে ধরে আঁকড়ে ধরে বাঁচা, এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা হোক খুশি হোক দুঃখ, সেখানে রবি ঠাকুরের কাছে যেন একটা সলিউশন আছে, একটা আশ্রয় পাওয়া যায় সেই জায়গাতে। তো তোমার জীবনে কেমন প্রভাব রবি ঠাকুরের? আসলে আমি বলো, সুব্রত বলো, বা তুমি বলো, যারা আমরা একটু একটু শিল্প চর্চা করি, আমরা কি পেয়েছি? আমরা ছোটবেলায় পেয়েছি রবি ঠাকুরের সহজ পাঠ, ঠিক। বড়বেলায় পেলাম গহনা কুসুমা কুঞ্জ মাঝে, আর মাঝখানে যে পর্ব, সেটা হচ্ছে আমাদের প্রেম পর্ব। সেখানে আমরা কি পেলাম? তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার। তাহলে আমরা কোথায়? তার প্রতিদিনের রবীন্দ্রনাথ, আমাদের ছোট থেকে বড় অবধি রবীন্দ্রনাথ আমাদের বড় করছেন, আর আমাদের ভেতরে রবীন্দ্রনাথ নিজে নিজে বড় হচ্ছে, আমরা তাকে ধরে বড় হচ্ছে, আর উনি আমাদের কাছে বড় হচ্ছেন। তো রবীন্দ্রনাথ এবং আমি এবং তুমি, আমরা সবাই মিলেমিশে একাকার। সেখানে রবীন্দ্রনাথকে আলাদা করে আমরা শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণে কিভাবে আটকে রাখবো? আমাদের জীবনটাই তো তাকে ঘিরে। একেবারেই। এবার তোমার থেকে তাহলে শুনবো। হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে আমরা যেটা বললাম আর কি, যে আমাদের জীবনে রবীন্দ্রনাথ। তো কবি দুর্গা বেরা একটা কবিতা আমার খুব কাছে মনে হয়, যে একদম মনের কথা, যেগুলো আমরা বলতে পারি না, সচরাচর বলতে পারি না, কবি বলেছেন, সেটা একটু শোনাই। কেমন আছো রবি ঠাকুর? তোমার সহজ পাঠ, গান, গল্প, ছড়া, কবিতা চলছে তো জমজমাট। একি তুমি মুচকি হেসে ফিরিয়ে নিলে মুখ। কি হয়েছে বলো রবি, কিসের লাগি দুঃখ? মুক্ত চোখে, শুভ্র কেশে, হোগো কবিয়াল, নোবেল চুরি হয়েছে বলে তাই কি রেগে লাল? ওরা তো শুধু ধাতু নিয়েছে, নোবেল তোমারই আছে। নোবেল গর্ব চোরকে বোঝে, খায় না গায়ে মাখে। বুঝেছি, আমি বুঝেছি তোমার দুঃখ কত। ওগো বিশ্বকবি, তুমি আজ ক্ষোভে জর্জরিত, কিন্তু রাগ করা কি তোমার সাজে? তুমি না স্রষ্টা, যোগী? নাইট উপাধি ত্যাগ করেছ জানে জালিয়ানওয়ালা বাগে। প্রাইমারিতে তোমার লেখনী ক্লাস ওয়াইজ বড় জোর দুটো। তবু আমরা বুদ্ধিজীবী, সমকক্ষ জগন্নাথ ছোট। চল ইংরেজি মাধ্যমে, বাংলা অস্তা চলে। চল ইংরেজি মাধ্যমে, বাংলা অস্তা চলে। টেগোর চেনে না, পোয়েট চেনে, ওরা রাইম বলে। টেগোর চেনে না, পোয়েট চেনে, ওরা রাইম বলে। রক শোনে, ডিজে শোনে, ওরা আল্ট্রা মডার্ন। শরীর ছাকিয়ে মঞ্চ কাঁপায় রিমেক রবীন্দ্র গান। কাবলিওয়ালার খোঁজ জানে না, দেনা পাওনা জলে। কাবলিওয়ালার খোঁজ জানে না, দেনা পাওনা জলে। খোকাবাবুর প্রত্যাবর্তন নাকি আসছে ইউটিউব চ্যানেলে। নাটক এখন আটক আছে অনলাইন শোয়েজে। গল্পবাদ পড়া এখন মাল্টিপল চয়েসে। ওগো বিশ্বকবি, ফাগুন এখন বনে লাগে না, ফাগুন এখন মনেও লাগে না। ফাগুন
আগুন ছড়ায়। ওই দুটো দিনই মনের কোণায় রবীন্দ্রনাথ জাগায়। রবীন্দ্র জয়ন্তী, 22শে শ্রাবণ, ভাগ্যিস দুটো দিন ছিল। ওই দুটো দিনই আমরা বুঝতে পারি তোমার অশেষ ঋণ। সারা বছর তোমার খোঁজ রাখি না, সারা বছর তোমার খোঁজ রাখি না, তাই তো ফটোতে জমে ঝুল। এসো তো দেখি ঝুল ঝাড়িয়ে সাজিয়ে দেই ফুল। একদম বাস্তব কথা বলে কবিতাটা অসাধারণ। সেটাই বললাম যে আমরা হয়তো বলতে পারি না, কিন্তু কবিরা লেখেন এত ভালো লেখা, সেটা আর বলে নতুন করে আর কিছু বলার নেই। হ্যাঁ, চিত্রটা যেন ফুটে উঠলো। বললাম ঠিকই, কিন্তু দেখো আসলে প্রাত্যহিক জীবনে আমরা তো বিভিন্ন কাজে জড়িত থাকি, আমাদের সেটাও করতে হয়, ঠিক। কিন্তু মনে রবীন্দ্রনাথ আছেন এবং থাকবেন। ঠিক, একেবারেই। একটা কিন্তু আমার জিনিস- মনে হয়, শোনো না, সবটাই কিন্তু এইটা না, মানে আমরা কিন্তু যারা শিল্প চর্চা করছি, গান বাজনা করছি, তারা কিন্তু এইভাবে একদম ভুলে থাকেনি কিন্তু না না, ব্যাপারটা। ভুলে থাকি না, সেটাই তো একদম বলছি যে আমরা বিভিন্ন কাজে কর্মে বিভিন্ন ভাবে যুক্ত। ওই একটা দিন সমস্ত কাজ ফেলে রেখে আমরা শুধু রবীন্দ্রনাথ চর্চা করি। একটা দিন আমরা সবকিছু কাজ থেকে বিরত থাকি, শুধু রবীন্দ্রনাথকে নিয়ে ভাববো। কিন্তু তাই বলে যে রবীন্দ্রনাথ ভুলে থাকি তা তো নয়। সেটাই। দিদি, যে কবিতার মাধ্যমে যেটা উঠে এলো যে এখনকার যে পপুলার কালচারের কথা যদি বলি আমরা, যে বিভিন্ন সিনেমায় হোক বা বিভিন্ন যেটা স্টেজ শোর কথা বলা হলো, যে রিমেক রবীন্দ্রনাথ, হ্যাঁ, রবীন্দ্রনাথের বিভিন্ন গানের রিমেক হচ্ছে, রিমিক্স হচ্ছে, সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের যন্ত্র অ্যাড হচ্ছে। তো একটা জিনিস যেটা বলা হয় যে রবীন্দ্রনাথের যে গানগুলো হয়তো স্লো টিউন এখনকার দিনে চলে না, এভাবে বলা হয়। তো সেটাকে অ্যাকসেপ্টেবল বানানোর জন্য হয়তো এই জেনারেশনের কাছে সেটাকে করা হচ্ছে। দেখো এটা খুব বিতর্কিত প্রশ্ন, এই জায়গাতে না যাওয়াই ভালো। তবে রবীন্দ্রনাথ আমার, রবীন্দ্রনাথ তোমার, রবীন্দ্রনাথ সুব্রতর। আমরা যেভাবেই রবীন্দ্রনাথকে ডাকি না কেন, তিনি রবীন্দ্রনাথ। ঠিক, সত্যি না বল? ঠিক, এটা ঠিক, ব্যাপারটা একেবারেই। মানে আমাদের তো এই জাস্ট ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়াগুলি এসছে, হুম। তার আগে অব্দি কিন্তু রেকর্ড প্লেয়ার, ক্যাসেট সেটা ছিল। ছিল। তো সেই সময়টা অবধি যত মানে ক্যাসেট কোম্পানিগুলি বেস্ট সেল কিন্তু ছিল রবি ঠাকুরের গান। একদম ঠিক। হ্যাঁ, তাহলে সেটা কি প্রমাণ? এখন ইউটিউব দেখছে, তুমি যদি ভিউয়ার্স দেখো, এখনো কিন্তু সেই হেমন্ত মুখার্জির গান ওইগুলির মধ্যে দেখবে কত শেয়ার, কত ভিউয়ার্সটা আছে। তাহলে সেটাই তো দেখো বোঝা যাচ্ছে, মানে ঠিক। আমরা রবি ঠাকুরকে বাদ দিয়ে, রবীন্দ্রসঙ্গীতকে বাদ দিয়ে সেটা কিছুতেই অন্য কিছু সম্ভব না। যতই রিমিক্স হোক, যত যা খুশি পরীক্ষা নিরীক্ষা হোক, এটা একটা শ্রেণীর লোকরা করছে, কপিরাইট উঠে গেছে এই দোহাই দিয়ে, কিন্তু যেটা অরিজিনাল, যেটা মূল ব্যাপারটা, তার থেকে কিন্তু রবীন্দ্র গান কিন্তু বিচ্যুত হয়নি। বিচ্যুত একদম, হয়নি। সেটাই সেটা বলছি, একেবারেই। হ্যাঁ, সবার সেটা উপরে, বাঁচিয়ে হ্যাঁ। রাখার চেষ্টা চলছে এবং চলছে। আশা করি আগামী দিনে আগামী সেটা দিনে থাকবে। থাকবেই। এবং সেটা দেখবে মানে অল্প কিছুদিন, যেটা একদম প্রথম প্রথম যে সমস্ত এক্সপেরিমেন্টগুলি হচ্ছিল, ঘুরে ফিরে আবার সেই জায়গাতেই আসছে। সেই জায়গাতেই নিচ্ছে না তো, আসছে। দর্শক তো নিচ্ছে না। হ্যাঁ। ঠিক। দর্শক এখন এত সচেতন, শ্রোতা এত সচেতন, সবার কাছে এখন গীতবিতান, সবার কাছে স্বরবিতান, কোনটা ভুল কোনটা শুদ্ধ মানুষ কিন্তু বিচার করতে জানে এখন জিনিসটা। ঠিক। কাজে ভুলটা হয়তো একবার শুনতে কিন্তু তাকে কিন্তু অ্যাকসেপ্ট করছে না। সেই আমাদের যে মূল ভাবনাটা আছে, মূল বিষয়টা আছে, তার প্রতি কিন্তু আকর্ষণটা এখন আকর্ষণটা রয়ে গেছে। থাকবেই। আমরা সেটাও কিন্তু দেখতে পাচ্ছি যে নতুন জেনারেশন যাদেরকে আমরা বলছি, তো নতুন জেনারেশনের যারা রয়েছে, আমিও রয়েছি, অমলও এখানে রয়েছে, তো এইরকম যারা নতুন জেনারেশন, আমরা মানে সাধারণত দেখা যায় যে রিমিক্সের প্রতি একটা ঝোঁক থাকে, কিন্তু হ্যাঁ আকর্ষণ থাকে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সেই পুরোনো দিনের গানগুলোর মধ্যেও কিন্তু আমরা ফিরে যাচ্ছি, যেভাবেই হোক, সেটা একদম, সোশ্যাল মাধ্যমের মধ্যে দিয়েই হোক বা অন্যান্য যে কোনো অনুষ্ঠানের মাধ্যমেই হোক, সেইভাবে আমরা ফিরে যাচ্ছি আবারও। অর্থাৎ রয়েছে, পুরোনোটাও রয়েছে, পুরোনোটাকে নিয়েও আমরা এগিয়ে যাব। তো দাদা, কি শুনবো আরেকটা গান এবারে? চরণ ধ্বনি শুনি তব নাথ, চরণ ধ্বনি শুনি তব নাথ, জীবন তীরে কত নীরব নির্জনে, কত মধু সুবীরে, চরণ ধ্বনি শুনি তব নাথ।
গগনে গ্রহ তারা চয় অনিমেষে চাহিরয়, গগনে গ্রহ তারা চয় অনিমেষে চাহিরয়, ভাবনা স্রোত হৃদয়ে বয় ধীরে একান্তে ধীরে, চরণ ধ্বনি শুনি তব নাথ। চাহিয়া রহে আখি মম তৃষ্ণা তরু পাখি সম, শ্রবণ রয়েছি মেলি চিত্ত গভীরে, চাহিয়া রহে আখি মম তৃষ্ণা তরু পাখি সম, শ্রবণ রয়েছি মেলি চিত্ত গভীরে, কোন শুভ প্রাতে দাঁড়াবে হৃদি মাঝে, কোন শুভ প্রাতে দাঁড়াবে হৃদি মাঝে, ভুলিব সব দুঃখ সুখ ডুবিয়া আনন্দ নীরে, চরণ ধ্বনি শুনি তব নাথ। জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু শরীরে, চরণ ধ্বনি শুনি তব নাথ। অসাধারণ। মনে একটা প্রশান্তি চলে আসে না? ঠিক ঠিক, একেবারেই ভেতর থেকে একটা শ্বাস, শান্তি, একটা শান্তির শান্তি চলে শ্বাস। আসে। অসাধারণ। সুব্রত ভীষণ ভালো গাইলে। দাদা, একটা জিনিস জানতে চাইবো তোমার কাছে, যে রবি ঠাকুরের হাত ধরেই তো আমাদের যারা শিল্পীরা রয়েছে সবারই অনেকেরই হাতে খড়ি, তো এই যে রবি ঠাকুরকে নিয়ে যে একটা স্মৃতি তোমার থেকে জানতে চাইবো, ছোটবেলা থেকে কিভাবে একটু শুরু হয়েছিল বা কি স্মৃতি রয়েছে? ছোটবেলায় কিন্তু মানে ক্যাটার ছিল, তখন হতো কি যেই গান নতুন পাচ্ছি তাই তুলে ফেলছি। আচ্ছা, হ্যাঁ, মনে হলো যেন একটা ছড়ার গান পেলাম। তখন তো আমাদের সময় তো এত কিছু মানে আমাদের রিসোর্স ছিল না। তখন আমাদের একমাত্র রেডিও শুনে শুনে গান তোলা কিংবা টিচারের বাড়িতে গিয়ে শোনা, সেই কাজে এত পারফেকশন, স্বরলিপির যে এত যথার্থতা, সেগুলি কিন্তু অনেক একটু বড়বেলায় এসে শিখেছি ব্যাপারটা। হ্যাঁ, ছোটবেলায় যে গান পেয়েছি হারে রেড়ে তুলে ফেলেছি, কিন্তু এর মধ্যে যে আরো যে ভেতরে ঢোকার যে ব্যাপারটা, এটা একটু বড় হয়ে যখন আস্তে আস্তে বুঝতে শিখেছি, তখন দেখলাম যে না, জীবন দেবতা তো এনাকেই করতে হবে, অন্য কোথাও যাওয়া যাবে না। একেবারে। দিদি যেমন একটু আগে বললেন যে রবি ঠাকুরও আমাদের মধ্যে বড় হয়ে উঠেছেন, আমরা যেরকম ভাবে বড় হয়েছি, তো মানে রবি ঠাকুরের গান বা কবিতা নিয়ে যত আমরা এগিয়ে গেছি, বয়স বেড়েছে, ততই সেটার আন্ডারস্ট্যান্ডিং বা বুঝে ওঠাটা আরো হয়তো বেড়েছে আমাদের। দিদির কাছে জানতে চাইবো যে এই ব্যাপারে তোমার কি মতামত এবং তোমার কি স্মৃতি রয়েছে? না, আমি না প্রথম যখন কবিতা করতাম, খুব কঠিন লাগতো রবি ঠাকুরের কবিতা। আমি মানে করতে চাইতাম না, বুঝি না এরকম মনে হতো। আমি আমার কবিতার প্রথম দিকটা আমি একজন বলতে হয় সমীর কান্তি দাস, উনি সঙ্গীত শিল্পী, কিন্তু আমার পারিবারিক সূত্রে ওনার সঙ্গে আমার আত্মীয়তা। উনি আমাকে কবিতা নিয়ে এলেন, তুমি করো করতে। তাই বললাম যে কবিতা তো বলছেন করতে, কিন্তু আমি তো বুঝি না। রবি ঠাকুরের কবিতা ভীষণ কঠিন লাগে। বলে সবচাইতে সহজ, তুমি অন্য কবিতা খুব কঠিন, তুমি আসো আমার কাছে, আমি বুঝিয়ে দেবো কোন লাইনটা বোঝো না। তো এইরকম করে আর কি। তো আমার এখনো মনে পড়ে যে সোনার তরী আমি করতাম, আমি আমার মতো করে করেছি, আমার মতো করে বুঝে মনে করতাম এর বোধহয় খুব কষ্টের কবিতা, খুব কিরকম, আমি এরকম একটা ফিলিংস দিয়ে বলতাম আর কি। তখন আমি সমীরদা বলতেন না, এটা প্রেমের কবিতা। উনি আমাকে অক্ষর আমার এখনো উনি নেই, মানে আমি ভুলতে পারি না ওনার। কোনোদিন আমি গান শিখিনি ওনার কাছে, আমার ছেলে শিখতো, কিন্তু ওনার যে আমার প্রতি ভালোবাসা এবং কবিতা নিয়ে আসা ওনার হাত ধরেই। তো উনি আমাকে প্রথম বোঝালেন সোনার তরী, লিখে লিখে দিতেন খাতায়। তখন এতে বুঝতে তো আমি বুঝলাম না, এটা তো একদম অন্যরকম, আমি যা ভাবলাম তার থেকে একটা অন্য জিনিস আমার কাছে এলো। এইরকম করতে করতে আমার মনে হয় এখন জানি না, আমি আমার মতো করে বুঝি,
রবীন্দ্রনাথ কিভাবে লিখেছেন উনি জানেন, কিন্তু আমি আমার মতো করে বুঝলে মনে হয় যে এটার মধ্যেই সবকিছু আমার রয়ে গেছে। দুঃখ বলো, শোক বলো, যেটা বলছিল যে রবীন্দ্রনাথ, জানি না কতটুকু প্রকাশ করতে পারি, কিন্তু ভালো লাগে। একেবারেই রবি ঠাকুর যদি আমরা দেখি, একেবারে ছোট বাচ্চা যেরকম ভাবে যখন যা শুরু হচ্ছে, তার যেরকম হাত ধরে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, একেবারেই বয়োজ্যেষ্ঠ যারা, উনাদেরও কিন্তু বন্ধু হিসাবে চলছেন একেবারে। দিদি, তাহলে কি শুনবো এখন? গীতাদি, দিদির মানে কি বলবো, বলছি কতটুকু বুঝতে পেরেছি, কিন্তু কবিতাগুলো শুনলে বোঝা যায় ঝরে পড়ে একদম একটার পর একটা লাইন। না, সেটাই বলছি যে অনেক সময় হয় কি, আজকে যেটা বললাম সেটা হয়তো অনেকদিন পর আবার যখন চিন্তা, আমাদের তো চিন্তা করার সময়টাও কম, সত্যি কথা যেটা, তো আবার একটু বেশি ভাবে চিন্তা করলে মনে হয় না এটার অর্থ তো এরকম না, এটা হয়তো অর্থটা একটু অন্যরকম করলে ঠিক হতো, ওই রকম আর কি, যে যত ভাবা যায় ভাবতেই থাকি মনে হয়। ঠিক, দাদার কথা আরেকটা বলি যে যারা বোঝে তারা কিন্তু বোঝে যে আরো অনেক বোঝার বাকি, সত্যি মনে হয় যে না, আমি যেটা করে আসলাম সেটা তো ঠিক হলো না, এটার অর্থটা তো এরকম হওয়া উচিত ছিল, তো আমার বলার ঢংটাও এরকমই হওয়া উচিত ছিল। তবে ওই আর কি, আমরা এখন এত বেশি ব্যস্ত থাকি যে খুব বেশি ভাবনা চিন্তার সময় আর পাই না। যাই ভাবে, যেভাবেই বলে, গোপাদি যেটাই বলে সেটাই একেবারে আমিও একমত, একদম কান ভরে যায়, মন ভরে যায়, প্রাণ ভরে যায় একেবারে। সেটা বলছিলাম, দেখো তখন যে তোমার রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ, সুব্রত রবীন্দ্রনাথ, সবার ভেতরে রবীন্দ্রনাথ বড় হচ্ছে, তো একটু একটু করে যেভাবে আমরা সন্তান বড় করি সেভাবে বড় করছি, তো সবার রবীন্দ্রনাথের একদিন দেখা হয়। সেই নিয়ে কবিতা, কবি অংশুমান করের লেখা। শিলাইদহ ভাবে আপনি এদের, জোড়াসাঁকো ভাবে আপনি ওদের, বিশ্বভারতী ভেবেছিল আপনি জর্জ বিশ্বাসের নন, আপনি তাঁদের। রবীন্দ্রনাথ, আপনি আসলে কার? যুদ্ধের সময় ট্রেঞ্চের মধ্যে শেষ নিঃশ্বাস নেওয়ার আগে এক তরুণ কবি ভেবেছিল আপনি তার। বক্তৃতার মাঝে আপনি যখন হঠাৎ মাথা উঁচু করে দাঁড়ান, তখন খানিকক্ষণ সময়ের জন্য হলেও মন্ত্রী ভাবেন আপনি তার। নতুন বৌঠানকে কোনো দিন ভেবেছিলেন আপনি তার? রানু, রবীন্দ্রনাথ, আপনি যে ঠিক কার বাঙালি তা আজও হিসেব করে উঠতে পারেনি। দাদামশাই ভাবেন আপনি গোড়ার রচয়িতা, আপনি তাঁর। বাবা ভাবেন আপনি বানিয়েছেন শ্রীনিকেতন, আপনি তাঁর। মা ভাবেন আপনার সুরেই বেজে উঠেছে ওর বিনা, আপনি তাঁর। ভীরু কিশোরী যে কোনোদিন মুখ ফুটে বলতে পারেনি, শুধু চিরকুটে লিখে রেখে গেছে, হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে, ভরবো তারে, রাখবো তারে বেঁধে। সে মনে করে আপনি তার, আর কফি হাউসের টেবিল চাপড়ে রাগী তরুণ ঘোষণা করে আপনি আসলে মাত্রাবৃত্তের। যতজন বাঙালি ততজন রবীন্দ্রনাথ। শুধু একদিন শিলাইদহের রবীন্দ্রনাথ আর জোড়াসাঁকোর রবীন্দ্রনাথের, বাবার রবীন্দ্রনাথ আর দাদামশাইয়ের রবীন্দ্রনাথের, আওয়েনের রবীন্দ্রনাথ আর মায়ের রবীন্দ্রনাথের, ভীরু কিশোরীর রবীন্দ্রনাথ আর রাগী তরুণের রবীন্দ্রনাথের দেখা হয়ে যায়। সেই দিন 25শে বৈশাখ। বাহ, অসাধারণ, খুব সুন্দর একটা কবিতা। সত্যি যে রবি ঠাকুর যে প্রত্যেকের এবং প্রত্যেকের কাছে যে তিনি আলাদা আলাদা ভাবে ধরা দেন, সেটাই একেবারে যেন এই কবিতার মাধ্যমে উঠে। দেখো 25শে বৈশাখের যে মিলন মেলা তৈরি হয়, সেখানে হয়তো সারা বছরে না দাদা, অলোকেশ দাকে বলছি যে সারা বছর হয়তো আমরা কেউ কারোর খোঁজ রাখতে পারি না, এখন আর কারো বাড়ি আগের মতো যাওয়া হয় না, কিন্তু ওই দিন আমাদের সবার সাথে সবার দেখা হয়, মানে রবীন্দ্রনাথেরই দেখা হয়। আজকে সুব্রত গান করছে তার রবীন্দ্রনাথ নিয়ে, আমি কবিতা বলছি আমার রবীন্দ্রনাথ, তুমি কথা বলছো রবীন্দ্রনাথ নিয়ে, তো এখানেও আমাদের সবার দেখা হয়ে গেল, আমাদের রবীন্দ্রনাথেরও দেখা হয়ে গেল। দর্শক বন্ধুরা, আমরা এখন রয়েছি কথাই সুরে জমজমাট সকালের আরো একটি আসরে। খুব সুন্দর কবিতা এবং গান আমরা শুনছি, তবে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির ওপারে আবারও কবিতা ও গান নিয়ে থাকবো।
বিরতির পর আবারও আপনাদের স্বাগত দর্শক বন্ধুরা। কথায় সুরে জমজমাট সকালের আরো একটি নতুন পর্বে আমরা রয়েছি এবং এই পর্বে কবি প্রণাম অনুষ্ঠান এবং তার পাশাপাশি আজকে যে শিল্পীরা আমাদের সঙ্গে রয়েছেন, শিল্পী গোপা সেনগুপ্ত এবং সুব্রত দেবনাথ রয়েছেন। বিরতির আগে আমরা বেশ কয়েকটি খুব সুন্দর গান এবং কবিতা শুনেছি, আরো গান এবং কবিতা শুনবো এবং কথাও কিন্তু হবে অনেক কিছু। সুব্রত তার কাছে যাব, এবারে কোন গানটা শুনবো? সকালবেলাটা আসলে পূজা পর্যায়ে ছেড়ে যেতে ইচ্ছে করে না, একেবারে থাকে। সকল গর্ব দূর করি দিব, তোমার গর্ব ছাড়িব না। সবারে ডাকিয়া কহিব যেদিন পাব তব পদরেণুকণা। সকল গর্ব দূর করি দিব, তোমার গর্ব ছাড়িব না। তব আহ্বান আসিবে যখন, সে কথা কেমনে করিব গোপন। তব আহ্বান আসিবে যখন, সে কথা কেমনে করিব গোপন। সকল বাক্যে সকল কর্মে প্রকাশিবে তব আরাধনা। সকল গর্ব দূর করি দিব, তোমার গর্ব ছাড়িব না। যত মান আমি পেয়েছি যে কাজে, সেদিন সকলই যাবে দূরে। শুধু তব মান দেহে বলিব, বাজিয়া উঠিবে এক সুরে। যত মান আমি পেয়েছি যে কাজে, সেদিন সকলই যাবে দূরে। শুধু তব মান দেহে বলিব, বাজিয়া উঠিবে এক সুরে। পথের পথিক সেও দেখে যাবে, তোমার বারতা মোর মুখ ভাবে। পথের পথিক সেও দেখে যাবে, তোমার বারতা মোর মুখ ভাবে। ভব সংসার বাতায়ন তলে বসে রব যাবে আর মোনা। সকল গর্ব দূর করি দিব, তোমার গর্ব ছাড়িব না। সবারে ডাকিয়া কহিব যেদিন পাব তব পদরেণুকণা। সকল গর্ব দূর করি দিব, তোমার গর্ব ছাড়িব না। বাহ, খুব সুন্দর। একেবারে মনে হয় যেন বসে শুনতেই থাকি এই গানগুলো, এরকমের গান সত্যি পূজা পর্যায়ের গানগুলি তো তাই একেবারেই। তো দাদা, এই রবি ঠাকুরকে নিয়ে তো আমরা কথা বলছি। তো রবি ঠাকুরের আমরা 25শে বৈশাখ উদযাপন একেবারেই নিশ্চয়ই তুমি ছোটবেলা থেকে অনেক রকম ভাবে দেখেছো। তো তোমার ছোটবেলার স্মৃতির থেকে যদি বলি যে তখনকার যে 25শে বৈশাখ উদযাপন, সেটা কিরকম দেখেছো, এখন কিরকম দেখছো? মানে
তখনকার ছিল কি, মানে আমরা ছোটবেলায় যেটা পেয়েছি, রবীন্দ্র জয়ন্তী হবে, সেদিন থেকে গ্রীষ্মের বন্ধ হবে। আচ্ছা, হ্যাঁ, এটা আমাদের সময়টা সেই চলটা ছিল আর কি। আচ্ছা, তখন কৃষ্ণচূড়া, রাধাচূড়া এই সমস্ত ফুলগুলি সব ফুটতে শুরু করতো সেই সময়টাতে। আর আমাদের তো দুপুর স্কুল ছিল, ওই একদিনই সকালে স্কুল হতো আর কি। আচ্ছা, মানে সকালের স্কুল আমরা দেখিনি, মানে একদম প্রাইমারি বলো দুপুরের স্কুলগুলো সবসময় সবগুলো দুপুরের স্কুল, দুপুরে। কাজে ওইটা একটা ভীষণ একটা আনন্দের ব্যাপার ছিল যে সকালে স্কুলে যাওয়া। সকালে স্কুলে যাওয়া, হ্যাঁ, এটা আমরা ছোটবেলায় সেটা পেয়েছি, এটা ভীষণ মজা লাগতো। আর কে কত বেশি ফুল নিয়ে রবি ঠাকুরের সামনে দিতে পারি, কৃষ্ণচূড়া স্যাররা বলতেন, দিদিমণিরা বলতেন ফুল নিয়ে আসবে বাড়ি থেকে। ওই ফুল তো আর কোথায়, মানে জবা টবা তো খুব বেশি হয় না, কিন্তু রাস্তার পাশে যে কৃষ্ণচূড়া ভেঙে কিংবা রাধাচূড়া ভেঙে এই যে হলুদ লাল এই যে সমাহার, এই ছবিগুলি না এখন মানে খুব মিস করি। ভীষণ ভাবে ভাবতে ভালো লাগে যে সেই ছোটবেলার ছোট্ট একটা ছবির মধ্যে একদম ফুলে ফুলে ঢেকে দিতাম যে মঞ্চটাকে, কবিকে যেখানে বসানো হয়েছিল, সেই ব্যাপারটা খুব বেশি আপ্লুত করতো আর কি। গান বাজনা এতটা হয়নি, কিন্তু কম্পিটিশন, কে কত বেশি ফুল নিয়ে যেতে পারবে। আচ্ছা, তারপরে এখন তো অনেক বেশি আমরা পরিশীলিত হয়েছি, ভাবনা অনেক বেড়েছে রবি ঠাকুরকে নিয়ে। তখন তো আমরা যেটা করতাম সেটাই আনন্দের, একদম সবাই অবাক হয়ে তাকিয়ে থাকতো, গান করছে, অন্যরা আবৃত্তি করছে, নাচ করছে, এত চাকচিক্য ছিল না, কিন্তু প্রাণ ছিল ব্যাপারটার মধ্যে। যেটাই করেছি ভীষণ আবেগ নিয়ে, এত প্রস্তুতি ছিল সেই 15 দিন 20 দিন আগে থেকে। স্কুলে দিদিমণিরা স্যাররা করাতেন, বাড়িতে এসে প্রস্তুতি ছিল, এই ব্যাপারগুলো না এখন খুব মিস করি। একেবারে আমি গতদিনও বলছিলাম যে এই যে ফুলের ব্যাপারটা দাদা বললেন যে খুব সুন্দরভাবে নিজের হাতে ফুলটা নিয়ে যাওয়া, সেটা কুড়িয়ে হোক বা বাড়ি থেকে হোক। কিন্তু এখন কি হয়, এখন হয়তো অনেকটাই আমরা রেডিমেড সেটা হয়তো দোকান থেকে কিনে নিয়ে চলে যাই, বা একটা ফুলের তোড়া নিয়ে চলে গেলাম, জিনিসটা দেখতে হয়তো সুন্দর হয়, কিন্তু সেখানে হয়তো সেই প্রাণটা হয়তো কোথাও না কোথাও একটু মিসিং থাকে। দিদি কি বলবে ব্যাপারে, এবং তোমার কি স্মৃতি রয়েছে 25শে বৈশাখ? এটাই বলছিলাম, মনে করছিলাম যে আমার মনে পড়ে এখনো যে আমাদের বাড়ির উঠোনে শাড়ি, মায়ের শাড়ি বা কাকিমার ওদের শাড়ি টাড়ি নিয়ে একটা উপরে শামিয়ানার মতো সবাই মিলে লাগিয়ে দিত। তখন আমাদের পাড়ায় যারা আছে তারা, আমাদের সময়, আমি তো আরেকটু আগের ব্যাপার সুব্রত থেকে, তখন আমি এখন কবিতা বলছি, তখন আমাদের কবিতা শেখার কোনো ব্যাপার ছিল না, তখন কেউ কবিতা শেখাতেনও না। আমি যতটুকু শুনেছি নাচ হতো বা গান হতো, কিন্তু কবিতা তো বলবো, কিন্তু সেটা রবি ঠাকুরের না কার সেটা আমাদের জানা নেই। আমার এখনো মনে আছে, আমার যে বন্ধু বান্ধব ছিল, মানে স্কুল থেকে ফিরেই যাদের সঙ্গে খেলায় মত্ত হতাম, তারা সবাই এক একজন নাচের, হয়তো রবি ঠাকুরের গানই না, রবি ঠাকুরের যে যেটা পাচ্ছে সেটাই একটা রবীন্দ্রনাথের ছবি একটা বসানো, উপলক্ষটা রবীন্দ্রনাথ, উপলক্ষ রবীন্দ্রনাথ। কিন্তু তখন কেউ কোনোদিন বলেও নি আর এটা কি রবীন্দ্রনাথের না, তো তুই যে করলি এটা। আমার এখনো মনে পড়ে, আমি সুকুমার রায়ের কবিতা গড় গড় করে 2-3টা বলে দিলাম নমস্কার বলে। হ্যাঁ, কিন্তু কি যে আনন্দ, সেই আনন্দ 2 দিন আগে থেকে। এখনো মনে হয় যারা এসছে তাদের তো একটা কিছু খাবার দিতে হবে, বিস্কিট, সবাইকে দুটো বিস্কিট, মা হয়তো চা করে দিলেন, কিন্তু ভীষণ আনন্দ। ওই যে আনন্দ, পাড়া প্রতিবেশী সবাই এসে বসে দেখতো যে ওরা করছে, দেখি বাচ্চারা করছে, আনন্দ। ওই জিনিসগুলো হয়তো এখন যে পাড়ায় পাড়ায় যে অনুষ্ঠানগুলো হওয়া, ছোট্ট করে যে অনুষ্ঠানগুলো হওয়া, সেগুলো হয়তো কিছু মিসিং আছে। এখন অনেক বড় ভাবে হচ্ছে, রবীন্দ্র ভবনে হচ্ছে, অন্য জায়গাতে হচ্ছে, কিন্তু ওই যে ছোট্ট জিনিসগুলো, যে কয়েকটা পরিবার মিলে, 5-6টা পরিবার, 10টা পরিবার মিলে, সেটা হয়তো কোথাও না কোথাও, কি মনে হয়, আবার তো চালু হওয়া এগুলো দরকার, তাই তো? নাকি সেই সময়ের প্রথম কবিতাটা বললাম যে ওরা রক শোনে, ডিজে শোনে, টেগর চেনে না, পোয়েট চেনে। তো এগুলোর জন্য তো আমরাও কিছুটা দায়ী, অস্বীকার করার উপায় নেই। ঠিক ঠিক, সময়ের একটা ব্যাপার রয়েছে, ইঁদুর দৌড়ে সবাই আমরা ছুটছি, সেই ছুটতে ছুটতে সে যাই হোক, যতটা সম্ভব আমরা তো চেষ্টা করছি। একেবারে দিদি, আরেকটা কি শুনবো তোমার কাছে? আসলে সুব্রত বলছিল না যে পূজা পর্যায়ে আসলে প্রেম আর পুজো তো একসাথে মিলেমিশে একাকার। পুজোতে যদি প্রেম না থাকে সেই পুজো কোথায় সার্থক হবে? আর প্রেমে যদি পুজো বা ভক্তি না থাকে সেই প্রেম তো প্রেমই নয়। তো তার লেখাই গঙ্গা জলে গঙ্গা পুজো আজকে একটু করি। নববেশ। সেদিন কি তুমি এসেছিলে ওগো, সে কি তুমি মোর সভাতে, হাতে ছিল তব বাঁশি, অধরে অবাক হাসি। সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবিহ্বল শোভাতে, সে কি তুমি ওগো, তুমি এসেছিলে সেদিন
নবীন প্রভাতে নব যৌবন সভাতে সেদিন আমার যত কাজ ছিল সব কাজ তুমি ভুলালে। খেলিলে সে কোন খেলা, কোথা কেটে গেল বেলা, ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার রক্ত কমল দুলালে। পুলকিত মোর পরাণে তোমার নীলল নয়ন বুলালে, সব কাজ মোর ভুলালে। তারপরে হায় জানিনে কখন ঘুম এলো মোর নয়নে, উঠিনু যখন জেগে ঢেকেছে গগন মেঘে, তরু তলে আছি একলা পড়িয়া দলিত পত্র শয়নে। তোমাতে আমাতে রত ছিনু যবে কাননে কুসুম চয়নে, ঘুম এলো মোর নয়নে। সেদিনের সভা ভেঙে গেছে সব, আজি ঝড়ো ঝড়ো বাদরে। পথে লোক নাহি আর, রুদ্ধ করেছি দ্বার, একা আছে প্রাণ ভূতল শয়ান আজিকার ভরা ভাদরে। তুমি কি দুয়ারে আঘাত করিলে, তোমারে লব কি আদরে, আজি ঝড়ো ঝড়ো বাদরে। নমি হে ভীষণ মৌন রিক্ত, এসো মোর ভাঙালয়ে। ললাটে তিলক রেখা যেন সে বনহি লেখা, হস্তে তোমার লৌহ দণ্ড বাজেছে লৌহ বলয়ে। শূন্য ফিরিয়া যেও না অতিথি, সব ধন মোর নালয়ে। এসো এসো ভাঙালয়ে, এসো। খুব ভীষণ ভালো। সুন্দর, করে শুনতে ইচ্ছে করে শুনবো। একেবারে কি প্রেম, কি মানে এত ভালো লাগে। আহা, সত্যি যে এই যে বোঝার আরো বাকি, আরো বাকি। আরো বাকি, হ্যাঁ, খুব এই ভালো। জিনিসটা সত্যি রবি ঠাকুরের প্রত্যেকটা কবিতা গান শুনলে আরো মনে হয় আরো বোঝার বাকি। একদম একদম। সত্যি। তো এবারে আমাদের সময় তো ছুটতে শুরু করেছে, দাদার কাছে আরেকটা গান শুনবো। আচ্ছা, ঠিক আছে। গোপাদিকে দিয়ে শেষ হবে। হ্যাঁ, গোপদীকে দিয়ে শেষ করবো। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, তারি মধু কেন মন মধুকে খাওয়াও না। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে, তোমার ভিতর সেই সভায় কেন গাওয়াও না। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে। বিশ্ব কমল ফুটে চরণ চুম্বনে, সে যে তোমার মুখে মুখ তুলে চায় মন মনে। বিশ্ব কমল ফুটে চরণ চুম্বনে, সে যে তোমার মুখে মুখ তুলে চায় মন মনে। আমার চিত্ত কমল তীরে সেই রসে, কেন তোমার পানে নিত্য চাওয়া চাওয়া না। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে।
তোমার বিরান হারা নদীর আধায় সিন্ধুতে আকাশের হায় রবি তারায় ইন্দুতে তোমার বিরান হারা নদীর আধায় সিন্ধুতে তেমনি করে সুধা সাগর সন্ধানে আমার জীবন ধারা নিত্য কেন ধাওয়াও না পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ তুমি ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ তুমি ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ তেমনি করে আমার হৃদয় ভিক্ষুরে কেন দাঁড়ে তোমার নিত্য প্রসাদ নিত্য তোমার যে ফুল ফোটে ফুল ধরে তারি মধু কেন মন মধুতে খাওয়াও না নিত্য তোমার যে ফুল ফোটে ফুল ধরে নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে তোমার ভিতরে সেই সভা কেন গাওয়াও না নিত্য তোমার যে ফুল ফোটে ফুল ভরে বাহ, খুব সুন্দর। যেমনটা দাদা তুমি বলছিলে যে রবি ঠাকুর আমাদের শোক দুঃখে সুখে সব জায়গাতেই তিনি রয়েছেন, তিনিই আশ্রয়, আমাদের জয়ে পরাজয়ে সব জায়গাতেই তিনি আশ্রয়। এবং অবশ্যই রবি ঠাকুরের যে কোনো রচনাতেই আমাদের একটা আশার ব্যাপার রয়েছে, যে কোনো জিনিসেই আমরা যদি দুঃখেও থাকি সেখান থেকেও একটা আশা পাই অবশ্যই। তো আমাদের সময় আর একেবারেই নেই, গোপাতির কাছে যাব, শেষ পরিবেশন আজকে শুনবো। একদম ছোট্ট করে একটু শোনাই। ঠিক। কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাই কো কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি শুনে চমকে উঠে, জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিলে কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। আসলে তার জন্য আমরা সারা জীবন বসে থাকবো, ঠিক, তার প্রতীক্ষায় থাকবো। আর আজকের এই অনুষ্ঠানের শেষে আমরা এই কথাটা একটু বলতে পারি যে 25শে বৈশাখের কাছে বা কাল বৈশাখীর কাছে আরেকবার জন্ম দাও, আরেকবার জন্ম দাও রবীন্দ্রনাথের। ধরনী প্রত্যাশিত আগামী রবীন্দ্রনাথের জন্য। ঠিক, একেবারে এই আশা নিয়েই আজকের এই অনুষ্ঠানটা আমরা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সুব্রতদা এবং গোপাদিকে, এবং অসংখ্য ধন্যবাদ অমল এবং অলোকেশ দাকেও।
অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকেন, এবং আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। আজ বিদায় নিচ্ছি, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। নমস্কার।